বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ একটি দেশ। এদেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অসংখ্য নারী পুরুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য প্রবাসী জীবনযাপন করছে। কেউ যাচ্ছে লেখাপড়ায়, উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে, কেউ যাচ্ছে বেকার জীবনের অবসান করার জন্য, আবার অনেকে প্রবাসে স্থায়ী বাসিন্দা হয়ে সারা জীবন কাটাচ্ছে প্রবাসে। এই প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্সের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ অর্থনীতি। সে সকল প্রবাসী ভাই বোনদের প্রবাস জীবনের সুখ দুঃখ, হাসি কান্না ও স্মৃতিময় গল্প নিয়ে সাজানো আমাদের আজকের প্রবাস ও জীবন অনুষ্ঠান। আয়ারল্যান্ড ইউরোপের এক উন্নত আন্তর্জাতিক ও ইংরেজি ভাষা ভিত্তিক শিক্ষার গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো গ্লোবাল র্যাঙ্কিংয়ে উচ্চমানের এবং গবেষণা ভিত্তিক পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন চাকুরির সুব্যবস্থা থাকায় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা কাজও করতে পারে। বিশ্বের প্রায় অধিকাংশ দেশগুলো থেকে চাকুরি, পড়াশোনা, ডিগ্রি অর্জন ও ব্যবসার কাজে ছুটে আসেন মানুষেরা এই দেশটিতে। বাংলাদেশেরও অসংখ্য মানুষ এই দেশটিতে বসবাস করছে। বিশেষ করে পড়ালেখার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান হিসেবে খ্যাত এই দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা অনেক। আজকের অনুষ্ঠানে এমন একজন শিক্ষার্থীর কাছে জানব তার সে দেশে যাওয়ার গল্প, কিভাবে পড়াশোনা চালাচ্ছে, সুযোগ সুবিধা কি ধরনের রয়েছে। আমি আমার এ লেভেলস এখান থেকে 2020 সালে শেষ করি। করার পর আমি আমার আন্ডারগ্রাজুয়েট ডিগ্রির জন্য চলে যাই স্কটল্যান্ডে, ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে, যেখানে আমি আমার আন্ডারগ্রাজুয়েট করি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে। 4 বছরের ডিগ্রি এখানে গ্লাসগোতে। তার মধ্যে থেকে 1 বছর আমি ক্যানাডার ভ্যানকুভার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ওখানে 1 বছর আমি আমার এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই। এক্সচেঞ্জ প্রোগ্রাম করে আমি আবার স্কটল্যান্ডে ফেরত আসি আমার ডিগ্রি শেষ করার জন্য। ইউনিভার্সিটি আর ওইখানকার কমিউনিটি ওয়াজ ভেরি সাপোর্টিভ সব স্টুডেন্টদের জন্যই, যারা ওইখানে থাকে আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওইখানে গিয়েছে তাদের জন্য। They gave us a lot of support, gave us a lot of facilities, অনলাইন এডুকেশনটা যেহেতু একটা নতুন জিনিস ছিল, ওইটার জন্য they made a lot of changes so that the experience was helpful for us. আর তাছাড়া এমনিতে পড়াশোনার বাইরেও যাতে পড়াশোনার পর ট্রানজিশনটা স্মুথ হয়, 4 বছর ডিগ্রি শেষ করার পর 2024 সালে when I graduate, আমাদের ভিসা স্টেটাসের জন্য একটু রেস্ট্রিকশন থাকে যে ফুল টাইম ওয়ার্ক সেমেস্টার চলাকালীন we aren't allowed to, but like restrictionটা হচ্ছে যে restricted to 20 hours a week, so 20 ঘন্টার বেশি you can't work, like ফুল টাইমটা করা যায় না টার্ম টাইমে। বাট ওই ক্ষেত্রে ইউনিভার্সিটির অনেকগুলো সার্ভিসেস থাকে, এমপ্লয়মেন্ট সার্ভিসেস থাকে, যারা they are there to like connect people who are looking for work with people who are offering work. So ওইটার টার্গেটই হচ্ছে যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টস আছে যারা পার্ট টাইম ওয়ার্ক খুঁজছে তাদেরকে যাতে এরকম অ্যাভিনিউতে কানেক্ট করা যায়। স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা আলাদা ওই টিমে আলাদা একটা সেকশন আছে যারা এই জিনিসটাকে নিয়ে ডিল করে। ওই ক্ষেত্রে ইট হেল্পস টু ফাইন্ড এমপ্লয়মেন্ট, কাজ অনেকটা থাকে যে ইনফরমেশন না পাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রসেসটা বোঝা যায় না। বাট ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট টিমগুলা এই ক্ষেত্রে হচ্ছে যে একটা বড় রোল প্লে করে অ্যান্ড দে মেক দ্য প্রসেস ইজিয়ার। ওইখানে লেখাপড়া করে জবে ঢোকাটা ইজিয়ার বিকজ বড় ছোট মিডিয়াম টিয়ার সব কোম্পানি দে হ্যাভ লাইক গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট, যারা ইউনিভার্সিটি থেকে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করে বা ইউনিভার্সিটি থেকে যারা ফ্রেশ পাস করে বেরোচ্ছে তাদেরকে টার্গেট করে রিক্রুটমেন্ট করে। রিক্রুটমেন্ট প্রসেসটা ইটস লাইক অনেকগুলো স্টেজ থাকে, 3, 4, 4, 5টা স্টেজ থাকে, প্রত্যেক স্টেজে ডিফারেন্ট জিনিস অ্যাসেস করে। সো ওইখানে থেকে পড়াশোনা করলে এই জিনিসগুলো আর একটু কাস্টমড হওয়া যায়। প্লাস ইউনিভার্সিটি থেকেও মক ইন্টারভিউস অ্যারেঞ্জ করে, মক প্রসেস করে, ইনফরমেশন ডিসেমিনেট করে, যেই কারণে আমাদের জন্য আরও ইজি হয় প্রসেসটা, অ্যাজ অপোজ টু কেউ খালি যদি জবের জন্য যায় সে হয়তো পুরো প্রসেসটা জানবে না বা পুরা এই কানেকশনসগুলো নেই, যে ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় বেশি। সারা বিশ্বের মানুষের কাছে স্বপ্নের দেশ আমেরিকা। হাজারো মানুষ তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর সুখময় করার স্বপ্ন নিয়ে ছুটে যায় সে দেশটিতে।
বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ বসবাস করছে স্বপ্নের এই দেশটিতে। কেউ ডাক্তার হয়ে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে, আবার কেউ শ্রমজীবী হয়ে। প্রবাসী থেকেও এসব মানুষগুলো নিজ দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে, নিজের পরিবার পরিজনদের ভালো রাখতে বাংলাদেশের অসংখ্য মেধাবী গবেষক, প্রযুক্তিবিদগণ নিজেদেরকে বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরছেন তাদের কর্মের মাধ্যমে। তারা তাদের সফলতা দিয়ে দেশের মানব সম্পদকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে প্রবাসী থেকেও কাজ করছে। তেমন একজনের কাছে শুনব তার প্রবাস জীবনের কথা। প্রথম 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাই এবং 95 থেকে 2005-এর শেষ পর্যন্ত ওখানে কন্টিনিউ করি। ওই সময়টা আসলে আমেরিকা এরকম একটা দেশ, এটা অনেক প্রবাদের মতো যে ওয়ান ওয়ে রোড, একবার ঢুকলে বের হওয়া যায় না। উচ্চ শিক্ষা এবং উন্নত জীবনের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। প্রায় টানা 10 বছর তখন আসতে পারিনি। রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের উপরে পড়ালেখা করে রিয়েল এস্টেট থেকে রিয়েল এস্টেট ব্রোকার, এটার অধীনে আমি নিউ ইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করি। প্রফেশনাল লাইসেন্সের অধীনেই ব্যবসা, রিয়েল এস্টেট হুইচ ইজ কমিশন বেসড ব্যবসা। সো এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই। ল প্রফেশন যেরকম আপনার কোনো পুঁজি নাই, আপনার প্রফেশনটা হলো আপনার ব্যবসা। রিয়েল এস্টেট আমেরিকাতে একই ব্যবসা। বাঙালিদের মধ্যে যারা ছিল অন্য 10 জন থেকে আমার সামাজিক কারণ, রাজনৈতিক কারণ এবং যেই এলাকায় আমার জন্ম, এলাকাবাসীর সহযোগিতার কারণে আমি ব্যবসায় অনেক সফলতায় এসেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে দুনিয়ার স্বর্গরাজ্য বলা হয়েছে, আপনি যদি স্বর্গটা উপভোগ করতে পারেন, এখন উপভোগ করা আপনার কাছেই। এখন এখান থেকে যে সকল যুবকরা যাচ্ছে, বিশেষ করে আমি অনুরোধ করব, বেসিক যে কম্পিউটারের যে বেসিক আইডিয়া ওটা যদি থাকে, এটার বাইরে কম্পিউটারের এই যে প্রোগ্রামগুলা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিসকো অনেক প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামগুলো যদি যারা শেষ করতে পারে, পাশাপাশি আপনি জানেন আমেরিকাতে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, স্কিল্ড আনস্কিল্ড, EB2, EB3, EB4, বিভিন্ন প্রফেশনাল, যে আনস্কিল্ড আনস্কিল্ড, এই যে যারা অদক্ষ লোকজন 5 জনে মিলে যেটা পায়, আর যদি একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ, একজন নার্স, ডাক্তার, প্রফেশনাল লোক পাঠান, 20 জন যেটা ইনকাম করবে, একজন তা করতে পারে। সো দক্ষ জনশক্তি প্রায় আজকে 1.5 কোটির উপরে মানুষ আপনার মধ্যপ্রাচ্য সহ ইউরোপ পাশ্চাত্য বিশ্বে আছে। সো আমরা যদি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাইতে পারি, তাহলেই আমাদের অর্থনীতির চাকা আবার ঘুরে দাঁড়াবে। জিডিপি মূল হলো আমাদের এগ্রিকালচার, গার্মেন্টস এবং ফরেন রিমিটেন্স। মনে অনুরোধ করব, এই যে আমাদের জেনজে যারা, যে এখানে স্টুডেন্ট ভিসারও একটা নির্ধারিত কোটা, ডাইভার্সিটি প্রোগ্রাম রয়েছে। সো যারা আমেরিকা যাওয়ার জন্য সম্ভব, যদি সে তার জীবন উপযোগী করে গড়ে তোলে। তো আমেরিকা স্টিল অপরচুনিটি। রিসেন্টলি একটা প্রশাসন, ট্রাম্প প্রশাসনের কারণে কিছুটা ইন্টারাপ্টেড হয়েছে, বাট এটা সাস্টেইন করবে না। আমেরিকাতে যখনই যায়, যদি কারো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওই চ্যানেল না থাকে, আমরা প্রথমেই তাকে যে থাকার ব্যবস্থা, তার একটা নতুন চাকরির ব্যবস্থা, ওখানে জব মার্কেট এনাফ। সো আমিও আমার কোম্পানিতে অনেককেই জব দিই, পাশাপাশি আমাদের বাঙালি যেসব প্রতিষ্ঠান থাকে অনুরোধ করি বিভিন্নভাবে ওদেরকে প্রোভাইড করার জন্য। আমেরিকা যাকেই নেয়, আমেরিকা গভর্নমেন্ট ইটসেলফ তার জন্য সকল সুযোগ রাখে। যেমন ওয়েলফেয়ার স্টেট, নিউ ইয়র্ক স্টেট গেলে তার স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ফ্রি, যত বড় চিকিৎসা, যত বড় সার্জারি তাকে ফ্রি করে ফেলবে। তার খাওয়ার পয়সা নাই, তার বাসার জন্য তাকে অ্যাকোমোডেট করে দিবে, বাট তাকে লিগেলভাবে হতে হবে ওর জন্য। কোনো না কোনো রেফারেন্সে যারাই যায়, আমি চেষ্টা করি ওদেরকে সহযোগিতা করার জন্য। আমার ব্যক্তিগতভাবে সাধ্যানুতীত আমি চেষ্টা করি সহযোগিতা করার জন্য। বিশেষ করে একটা কথা এটার সাথে অ্যাড করছি, আপনি জানেন 2020-এ যখন করোনাকালীন বিশ্ব শাটডাউন হয়ে গেল, তখন আমাদের দেশের হাজার হাজার যুবক যারা আমেরিকায় প্রবেশ করার পরে লকডাউনের শিকার হলো, অনেকের বাসায় খাওয়া ছিল না। আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবেই বাসায় খাওয়া পুষিয়েছি, আর্থিকভাবে সহযোগিতা করেছি, চাকরি দেওয়ার চেষ্টা করেছি, এবং আনটিল একটা নতুন ইমিগ্রেন্ট বা নতুন যারা আমেরিকায় প্রবেশ করেছে,
একটা স্টেবল অবস্থা না যাওয়া পর্যন্ত তাকে সেই সুযোগটা করে দিয়েছি। কিন্তু এভরি সিঙ্গেল গিভেন মোমেন্ট এই প্রিয় মাতৃভূমি দেশমাতৃকা যে মাটির আলো বাতাসে আমার বিবর্তন হয়েছে, দেশকে মিস করেছি। কীভাবে বাংলাদেশের অর্থনীতিকে এই যে 18 কোটি মানুষ, 56,000 বর্গমাইল খাদ্য নিরাপত্তা বেষ্টনী সহ অর্থনৈতিকভাবে দেশকে মানুষকে সিকিউর করার জন্য টেকনোলজি, গ্লোবাল ভিলেজের সাথে আমাদেরকে পরিচয় করানোর জন্য টেকনোলজি এবং সুযোগ সুবিধাগুলা আমরা এই যে 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কর্মের হাতিয়ার হিসেবে পরিণত করতে চাই। যদি উদ্বৃত্ত যে কোনো অর্থ সেটা আমার দেশে আমি বিনিয়োগ করব, কেননা আমার মা মাটি, যে মাটিতে আমার জন্মদাতা বাবার কবর, মায়ের কবর, আমার 14 জেনারেশন যেখানে, অবশ্যই এই মাটিতেই আমার একটি সিঙ্গেল ফেনি যেটা আমার কাছে থাকবে সেটা এই মাটিতেই থাকবে। আমেরিকাতে যদি আপনি একটা কোম্পানি করতে চান, উইদিন 10 মিনিটস আপনি একটা কোম্পানি স্টার্ট করে দিতে পারেন। স্টেট ডিপার্টমেন্ট ওইভাবে আপনাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আর পাশাপাশি বাংলাদেশে আপনি জানেন একটা কোম্পানি জয়েন্ট স্টকের রেজিস্ট্রেশন হতে শুরু করে বিভিন্ন লেভেলে যেতে অ্যাপ্রুভাল নিতে নিতে কয়েক মাস, কয়েক বছর লেগে যায়, যেটা আমেরিকাতে উইদিন 10 মিনিটস ইউ ক্যান ডু দ্যাট। 10 মিনিট পরেই আপনি কোম্পানি, ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং আপনার ওয়েবসাইট থেকে শুরু করে আপনার ব্যবসাটা চালু করে দিতে পারলেন। আর আমাদের দেশে একই জিনিস মাসকে মাস, বছরকে বছর লেগে যায়। পাশাপাশি বাংলাদেশ হলো বিশাল এক সম্ভাবনাময়ের দেশ, যে এখানে আমাদের যে হাজার বছরের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, আজকে গাছ লাগান কালকে ফল ধরে ফেলে, নজরুলের বাংলাদেশ, জীবন আনন্দের রূপসী বাংলা, এই বাংলার রূপ সৌন্দর্য, বিশেষ করে আমাদের সবচেয়ে বড় বিচ এলাকা কক্সবাজার, সেই বিশাল বিচ এলাকায় যদি সামান্য ইনভেস্টমেন্ট, সামান্য মিনস 10 বিলিয়ন পরিমাণ যদি একটা ইনভেস্টমেন্ট করা হয়, এই যে সিঙ্গাপুর জানেন তাদের অর্থনীতি পর্যটন ভিত্তিক, এই যে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো বাংলাদেশের কক্সবাজার, আর ওখানে যদি পর্যটকদের জন্য আপনার অনুকূল পরিবেশ, পর্যটনের যেই মাত্র $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করা হয়, আমাদের অর্থনীতিতে, জিডিপিতে আমরা ডাবল ডিজিট হিট করে ফেলব। আমি 2019 সালে বাংলাদেশ থেকে আমার জীবন রক্ষা করার তাগিদে আমি চলে যাই ব্রাজিল, মেক্সিকো হয়ে আমেরিকাতে। দুঃখের বিষয় হলো আমি যাওয়ার 15-20 দিনের মাথায় করোনা মহামারী শুরু হয়। আমি এই করোনা মহামারীর 1 বছর লকডাউনে ছিলাম। করোনা মহামারীতে আমি যখন যাই তখন 200-300 বাংলাদেশি ছেলেবেলে আমরা একসাথে আমেরিকাতে ঢুকছি। পরবর্তী সময় যখন বিভিন্ন আমার সাথে যাদের পরিচয় সম্পর্ক বিভিন্নভাবে আমি যখন জানতে পারি যে আমাদের সাথে নতুন যাওয়া যে 200-300 লোক তারা খাওয়া থাকা অনেক কষ্ট করতেছে, তখন আমরা প্রত্যেক বাসায় বাসায় যাই যোগাযোগ করে এবং $200 নগদ এবং আরো খাওয়া দাওয়া দিয়ে আসি। আমি ফুড ডেলিভারি করতাম, 2 বছরের মতো ফুড ডেলিভারি কাজ করি। একটা পর্যায়ে যাইয়া আমি নিউ ইয়র্কের সবচেয়ে রিস্ক এবং সবচেয়ে দামি জায়গা সেটা হলো ম্যানহাটনে আমি একটা বিজনেস চালু করি। সেটা হলো হোটেল ক্যাটাগরিতে যে অ্যাপার্টমেন্টগুলো নিয়ে আমেরিকান থেকে ওই হোটেল এগুলা বাংলাদেশিদের কাছে ভাড়া দিই। এইভাবেই আমার কর্ম জীবন এবং কর্ম এটা করে আমি সর্বশেষ আসছি। আসুন আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্যই হোক, দেশের অর্থনীতি চাকাকে সচল করতেই হোক, সঠিকভাবে সঠিক নিয়মে বৈধ পথে বিদেশ যাব, নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখব।